আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলামী আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের গণসমাবেশের সম্মানিত সভাপতি, জাতির শ্রেষ্ঠ সন্তান, শ্রদ্ধাভাজন ওলামায়ে কেরাম, সর্বস্তরের ইসলাম প্রেমিক দেশপ্রিয় ভাইয়েরা আমার, ইসলামী আন্দোলন বাংলাদেশ কি চায়, তাদের বক্তব্য কি, আদর্শ কি, নীতি কি, তাদের দাবি কি, এ বিষয়ে আমরা অনেকে জানি, অনেকে জানি না। ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশ্বাস করে শুধু দেশ, দল এবং নেতা পরিবর্তনের মাধ্যমে মানুষের শান্তি আসতে পারে না। এ দেশ বারবার পরিবর্তন হয়েছে, বহু দলের শাসন আমরা দেখেছি, বহু নেতার শাসন আমরা দেখেছি। আমরা দেখেছি ব্রিটিশ, আমরা দেখেছি ভারত, আমরা দেখেছি পাকিস্তান, আমরা দেখেছি বাংলাদেশ। দেশ বারবার পরিবর্তন আমরা দেখেছি। আমরা মুসলিম লীগের শাসন দেখেছি, আমরা আওয়ামী লীগের শাসন দেখেছি, আমরা জাতীয় পার্টির শাসন দেখেছি, আমরা আইয়ুব খানের শাসন দেখেছি, আমরা শেখ সাহেবের শাসন দেখেছি, জিয়াউর রহমান সাহেবের শাসন দেখেছি, আমরা সত্তার সাহেব, এরশাদ সাহেবের শাসন দেখেছি, আমরা খালেদা জিয়া এবং শেখ হাসিনার শাসন দেখেছি, বহু দলের শাসন দেখেছি, বহু নেতার শাসন দেখেছি, কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন দেখি নেই। এদেশ কেন স্বাধীন হয়েছিল আপনারা সবাই জানেন। আমরা তো পশ্চিম পাকিস্তান, পূর্ব পাকিস্তান একই ছিলাম। আবার আমরা একসময় ভারতবর্ষের অধীনে ছিলাম। আমরা কেন পাকিস্তান করেছিলাম? ভারতের সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলমানদের সাথে বৈষম্য করার কারণে মুসলমানরা দাবি তুলছে মুসলমানদের জন্য আলাদা ভূখণ্ডের প্রয়োজন, আলাদা ভূখণ্ড ব্যতীত মুসলমানদের বৈষম্য দূর হবে না, নীতি আদর্শ বাস্তবায়ন হবে না, অধিকার বাস্তবায়ন হবে না। এর জন্য 47-এ আমরা বৈষম্য দূর করার জন্য আন্দোলন করেছিলাম, ভেবেছিলাম বৈষম্য দূর হবে। কিন্তু পশ্চিম পাকিস্তানের মানুষগুলি পূর্ব পাকিস্তানের সাথে বৈষম্য করছে, বৈষম্য দূর করতে পারেনি। সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, এই স্লোগানের ভিত্তিতে 71 আমরা দেশকে স্বাধীন করলাম, ভেবেছিলাম বৈষম্য দূর হবে। দেখেন, খুব ভালো মতো বুঝবেন, বামনার এলাকার লোক, এই পাথরঘাটার লোক, আপনারা ভালো মতো বুঝবেন। 71 আমরা স্বাধীন হয়েছিলাম। পাকিস্তানিরা আমাদের ভোটের অধিকার দিতে পারে নাই, ভোটের মূল্যায়ন করতে পারে নাই। কারণ আপনারা জানেন 70-এ যে নির্বাচন হয়েছিল, সেই 70-এর নির্বাচনে আওয়ামী লীগ 160টা সিট পেয়েছিল। অর্থাৎ পশ্চিম পাকিস্তান, পূর্ব পাকিস্তানের একক ক্ষমতায় যাবেন আওয়ামী লীগ। কিন্তু আইয়ুব খান ভোটের মর্যাদা রক্ষা করতে না পারার, বাস এই পর্যন্তই।
এটা তো আমাদের ডিস্টার্ব হবে, আমি ভালো মতোই আগেই জানি। না বুঝলে কিচ্ছু করার নেই, কিচ্ছু এখন করার নেই, বুঝবেন না, আমি আগেই জানি বুঝবেন না। 71-এর স্লোগান কি ছিল আপনারা জানেন? বলেন তো। অধিকাংশ মানুষ জানে না 71-এর কি স্লোগান ছিল। স্লোগান ছিল সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার। সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায়, সাম্যতা চাই। কোনো মানুষের মধ্যে ভেদাভেদ চাই না, সবার অধিকার সমান চাই। মানবিক মর্যাদা, আশরাফুল মাখলুকাতকে মর্যাদা দিতে হবে। সে ঋষি হোক, কামার হোক, চামার হোক, জেলে হোক, তাঁতি হোক, কৃষক হোক, শ্রমিক হোক, কালো হোক, সুন্দর হোক, বংশীয় নন বংশীয়, যেই হোক না কেন আশরাফুল মাখলুকাতকে মূল্যায়ন করতে হবে, মর্যাদা দিতে হবে। আমরা কিসের জন্য আন্দোলন করেছিলাম? ন্যায় বিচার প্রতিষ্ঠিত করার জন্য। ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে হবে। এদেশের মানুষ আন্দোলন করে দেশকে স্বাধীন করেছিল। 71-এ আওয়ামী লীগ ক্ষমতায় বসছে। 72-এ সংবিধান রচিত হয়েছে। বাংলাদেশের সংবিধান রচিত হয়েছে কোন সনে? কথা বলেন। 72-এ ক্ষমতায় বসছে 71-এ। আপনারা কি জানেন সংবিধানের মূল ভিত্তি কি ছিল? আমরা অনেকেই জানি না সংবিধানের মূল ভিত্তি কি ছিল। ভারতের সংবিধানের মূল ভিত্তি হলো গণতন্ত্রবাদ, জাতীয়তাবাদ, সমাজতন্ত্রবাদ, ধর্মনিরপেক্ষবাদ। এই তিনটা মূল নীতি হলো ভারতের সংবিধানের। ঠিক ভারতের সংবিধানের 4 মূল নীতি 72 আমাদের বাংলাদেশের সংবিধানে স্থাপন করা হয়েছে। আমাদের 72-এ যে সংবিধান রচিত হয়েছিল, সেই সংবিধানের মূল স্তম্ভ বা ভিত্তি কয়টা? 4টা। কয়টা? জাতীয়তাবাদ, গণতন্ত্রবাদ, সমাজতন্ত্রবাদ, ধর্মনিরপেক্ষবাদ। তার মানে হলো ভারতের সংবিধানের ট্রু কপি, অল্টারনেট একটা কপি আমাদের দেশে সাপ্লাই দেওয়া হয়েছে। যেই ভিত্তি হলো ভারতের, আমাদের সংবিধানের একই ভিত্তি। এখন যদি আমরা সংবিধানের বিরোধিতা করি, বলবে এরা দেশদ্রোহী। আসলে আমরা দেশদ্রোহী নই, আমরা দালাল নই, আমরা কার গোলাম নই, আমরা স্বাধীন বাংলাদেশ চাই। ভেবেছিলাম বাংলাদেশ স্বাধীন হয়েছে, মানবতা মুক্তি পাবে। আমি আগেই বলেছিলাম স্বাধীন হয়েছিল কেন বাংলাদেশ? ভোটের মর্যাদা। এখানে বক্তৃতা করা যাবে না, কেউ আমার বক্তৃতা শোনেন না, বুঝেনও না। স্বাধীনতা কেন হয়েছিল? ভোটের মর্যাদা রক্ষা করতে। যদি ওই সময় আইয়ুব খান সাহেব আওয়ামী লীগকে ক্ষমতা বসাতেন, তাহলে কি স্বাধীনতার আন্দোলন হতো? হ্যাঁ, তা স্বাধীনতার আন্দোলন হয়েছিল কেন? আওয়ামী লীগ 160টা সিট পেয়েছে, তাদেরকে ক্ষমতায় না বসাবার কারণে মানুষ আন্দোলন সংগ্রাম করেছে। ওই সময় যদি পশ্চিম পাকিস্তান, পূর্ব পাকিস্তানে ক্ষমতায় আওয়ামী লীগ বসত, তারা স্বাধীনতার আন্দোলনের ডাক কেউ দিত নাকি? তাহলে ভোটের মর্যাদা না দেওয়ার কারণে আন্দোলন হয়েছিল, সংগ্রাম হয়েছিল। আপনারা কি জানেন 73 একটা নির্বাচন হয়েছে? কততে? 1973 সনে আরেকটা নির্বাচন হয়েছিল আওয়ামী লীগের অধীনে। সেই নির্বাচনের অবস্থা কি হয়েছিল আপনারা জানেন? আপনারা অনেকেই জানেন না। সেই নির্বাচনে 293টা সিট পেয়েছিল আওয়ামী লীগ। কতটা সিট? 293টা সিট। কাউকে নমিনেশন পেপার সাবমিট করতে দেওয়া হয়নি। ওই নির্বাচনে কাউকে নমিনেশন পেপার সাবমিট করতে দেওয়া হয়নি। ভোট কেন্দ্রে কেউ ভোট দিতে পারে নাই। এমনকি মুস্তাক সাহেব, যে শেখ সাহেবের খুনি হিসাবে ডিক্লার দেওয়া হয়, সেই মুস্তাক সাহেব দাউদকান্দি, কুমিল্লার দাউদকান্দি, সেখান থেকে নির্বাচন করেছিলেন। সেই দাউদকান্দির থেকে ভোটের বাক্স ঢাকায় এনে হেলিকপ্টারে এরকম ব্যালট পেপার
ভোটের বাক্সে ঢুকিয়ে পাশ করিয়েছিল ওই আওয়ামী লীগ। মাত্র কয় বছর? 2 বছরের মাথায় কারবার শেষ। 70-এ নির্বাচন শেষ হয়নি বন্যার কারণে। 71-এর জানুয়ারি তো কিছু অংশ ছিল, যেখানে 71-এ ক্ষমতায় বসার পরে মাত্র 73-এর নির্বাচন মাত্র 1 বছর মাঝখান থেকে গেছে। সেই নির্বাচনটা সুষ্ঠু নির্বাচন দিতে পারেনি, কারচুপি নির্বাচন দিয়েছিল, কাউকে অনুসরণ করতে দেয়নি। 75-এ দুনিয়ার থেকে শেখ সাহেব বিদায় হয়ে গেলেন, ক্ষমতা বসেন জিয়াউর রহমান সাহেব। এই জিয়াউর রহমান সাহেব ক্ষমতায় বসার পরে এত বাঁশির আওয়াজ কিসে? শেষ হিসাবে এত বাঁশি দেয়? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, মাইকে বুঝাবো কি? আমার দিকে একটা মাইক দিয়ে রাখছে, 2 দিক থেকে প্যান্ডেলে কোনো মাইক নেই, শুনেইবে নাকি বুঝেন আমাকে? আমার দিকে দিয়ে রাখছে, কোনো জায়গায় মাইক নেই। যাই হোক ভাই, আপনার হাত পাখায় ভোট দিয়ে সবাই, আর কি করবো? আমি আগেই বুঝছি কোনো সমস্যা হবে, এটা আমার জানা আছে। ওই মাইকটা সোজা করে দেন, ওই মাইকটা সোজা করে দেন, ওই মাইকটা সোজা করে দেন, ওই মাইকগুলো সোজা করে দেন। মাইক দিস 2টা 4টা মাইক দিলি যথেষ্ট, 4টা মাইক, 4টা মাইক দিলেই যথেষ্ট। এই পাশে একটা, এই পাশে একটা, বা 2টা মাইক দিলে যথেষ্ট ছিল। ওই মাইকটা সোজা করে দেন। যাই হোক, মুটো শেষ, বক্তৃতাও শেষ। আপনারা যাই হোক, কি বলবো বলেন? 73-এ নির্বাচন সুস্থ দিতে পারেনি। 75-এ জিয়াউর রহমান সাহেব ক্ষমতায় বসছেন। 75-এ ক্ষমতায় বসার পরে 79-তে একটা নির্বাচন দিয়েছিলেন, বসছেন 75-এ, নির্বাচন দিয়েছেন 79-তে। এরপর উনি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলেন। 81 সনে আর করেন তো, মাইকে না বোঝা গেল। 81-তে একটা নির্বাচন হয়েছিল, 81-তে। সেই 81 নির্বাচনে সত্তার সাহেব আবার একটা ছাতা নিয়ে আসছে এখানে। পুরা জনসভাটাকে ধ্বংস করে দিল এই শুধু মাইকের কারণে। কি যে হইল বুঝলাম না। এখন কি বুঝতেছেন নাকি? বাস এতক্ষণ কি করছো? এই মাইকগুলি চালু দেয় নাই কেন? এই 2টা বন্ধ করো, ওই মাইক দিয়ে দাও, এই 2টা বন্ধ করে দাও। এবার ঠিক আছে? কোথাকার 81-তে সত্তার সাহেব ক্ষমতায় বসলেন, মনে আছে তো? কিন্তু এরশাদ সাহেব ধাক্কা দিয়ে তাকে বের করে দিয়েছেন। বসছেন কে? এরশাদ সাহেব। 86-টা নির্বাচন হয়েছিল, কন্ট্রাক্ট নির্বাচন। এই প্রথম আওয়ামী লীগ সেই 75-এর পরে নির্বাচন অংশগ্রহণ করে, কন্ট্রাক্ট নির্বাচন। সেই নির্বাচনে অনেকে গেছে, অনেকে যায় নাই। এরপরে আন্দোলন সংগ্রামের ভিত্তিতে 91-তে আমরা খালেদা জিয়াকে ক্ষমতায় বসিয়েছিলাম। কি বলেছিলাম? জিয়াউর রহমান সাহেব এইটা করছে, সেইটা করছে, এই তার গুণ, এই সেই গুণ। জিয়াউর রহমান সাহেবের গুণের কারণে 81-তে আমরা সত্তার সাহেবকে বসিয়েছিলাম, থাকতে পারে নাই। জিয়াউর রহমান সাহেবের গুণের কারণে
আমরা 91-তে তার স্ত্রীকে বসিয়েছিলাম ক্ষমতায়, কিন্তু আমরা কি দেখলাম? মাত্র 5 বছরে 91 থেকে 95 পর্যন্ত এই মাত্র 5 বছরে দুর্নীতিতে দেশকে 3বার চ্যাম্পিয়ন করছে। কয়বার? মাত্র 5 বছরে 3বার দুর্নীতিতে গোটা বিশ্বের মধ্যে বাংলাদেশ হ্যাট্রিক করেছে। ভেবেছি এর দ্বারা হবে না, সরাও খালেদা জিয়াকে, বসাও মানুষ কন্যাকে। আমরা মানুষ কন্যাকে বসালাম 96-তে। মানুষ কন্যা ছিলেন তো? শেখ হাসিনাকে ক্ষমতা বসালাম। ভেবেছিলাম তসবিহ পড়েছে, ঘন্টা দিয়েছে, তাহাজ্জুদ পড়ে, কোরআন তেলাওয়াত করে, উনি মানুষকে শান্তি দেবে, মুক্তি দেবে। কিন্তু 96 থেকে 2001 পর্যন্ত যে অবস্থা করছে, বিপুল ভোটে মানুষ তাকে হারিয়ে ফেলেছে। আবারও তওবাতিল্লাহ পড়ছে। ওই 1991 থেকে 95 পর্যন্ত ফেল করা খালেদা জিয়া, ওনাকে আবারও 2001-এ নিয়ে আসছি, যে আবারও তওবা পড়ছে, তিল্লা পড়ছে, আসো দেখি আবার দেশ চালান। কিন্তু 2001 থেকে 5-এর মধ্যে যে অবস্থা ঘটাইছে, আপনারা জানেন। মঈনুদ্দিন ফখরুদ্দিন সাহেব ক্ষমতা দখল করলেন, 2.5 বছর ক্ষমতায় বসলেন। 2 থিওরি, হটাও খালেদা, হটাও শেখ হাসিনা, এই দুইজনই সমস্ত সমস্যার মূল। এদেরকে হটিয়ে মঈনুদ্দিন ফখরুদ্দিন ভিন্ন একটা সরকার গঠন করার চেষ্টা করেছিলেন। 2008-এ নির্বাচনে মঈনুদ্দিন ফখরুদ্দিনের সাথে কোয়ালিশন করে শেখ হাসিনা আবারও ক্ষমতায় আসছে। আসার পরে 2024 পর্যন্ত এক টানা ক্ষমতা, কাউকে ভোট দিতে, নমিনেশন পেপার সাবমিট করতে। মানুষ আবারও আন্দোলন সংগ্রাম করেছে বৈষম্য বিরোধী। হটাও ফ্যাসিস্টকে আমরা হটালাম। ভেবেছি এবার দুর্নীতি মুক্ত দেশ পাব, আমরা বৈষম্য বিরোধী দেশ পাব, চাঁদা মুক্ত দেশ পাব, ধর্ষণ মুক্ত দেশ পাব, খুন মুক্ত দেশ পাব, যেখানে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। কিন্তু আমার প্রশ্ন, যারা জ্ঞানী, যারা মূর্খ, গবেট, গোবর মাথায়, আমি তাদের কাছে প্রশ্ন করতে চাই না। যাদের মাথার মধ্যে ঘিলু আছে, চাই সে পড়াশোনা করেন অথবা নাই করেন, জ্ঞানের জন্য পড়াশোনার দরকার নেই। কাজী নজরুল সে মাস্টার্স পাস করে নাই, কিন্তু তার কবিতার দ্বারা ডক্টরেট করা হয়। আমি জ্ঞানীদেরকে বলবো, যাদের মাথায় জ্ঞান আছে, আমি তাদেরকে প্রশ্ন করব। 2024-এর জুলাই আগস্টের বিপ্লবের পরে আমরা ভেবেছিলাম বৈষম্য দূর হবে, শান্তি পাবো, মুক্তি পাবো, চাঁদা মুক্ত দেশ, ধর্ষণ মুক্ত দেশ। কিন্তু আপনারা কি ধর্ষণ মুক্ত দেশ পেয়েছেন? চাঁদা মুক্ত দেশ পেয়েছেন? জুলুম মুক্ত দেশ পেয়েছেন? কারণটা কি? এই প্রশ্নই আমি করতে চাই। এত ইতিহাস তার আমার দরকার ছিল না। আমি শুধু জানতে চাই, বারবার দেশ পরিবর্তন করছি, দল পরিবর্তন করেছি, নেতার পরিবর্তন করেছি, কিন্তু দুর্নীতির কেন পরিবর্তন হয় না? জুলুম অত্যাচার কেন পরিবর্তন হয় না? সমাজের মধ্যে কেন ন্যায় প্রতিষ্ঠিত হয় না? সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত করার জন্য আন্দোলন করেছিলাম, কিন্তু এখন দেখি আদালত বলতে কিচ্ছু নাই, ওটা দলীয়করণ। বিশ্বাস হয় না? আচ্ছা বলেন তো, সাজাপ্রাপ্ত আসামি কোর্টে হাজির হওয়া ব্যতীত খালাস দেওয়ার কোনো আইন আপনারা কেউ জানেন? হ্যাঁ, আমি বহুত ব্যারিস্টার, উকিলের সাথে আলোচনা করছি, বহুত ব্যারিস্টার, বহুত উকিলের সাথে আলোচনা করেছি। যদি কাউ সাজা হয়ে যায়, সেই ব্যক্তি কোর্টে হাজির হবে, এরপরে বিচারক বিবেচনা করবে তাকে কি করা যায়, জেলে পাঠাবে না মুক্তি দিবে, কিন্তু হাজির হওয়া জরুরি। অথচ আমি প্রশ্ন করতে চাই, আজকে
24-এর পরে আদালত এমন অনেক আসামিদেরকে খালাস দিয়েছে, মুক্তি দিয়েছে, যারা আদালতে উপস্থিত হওয়া দূরের কথা, যারা বাংলাদেশে ছিল না। তার মানিটা কি? এটা কি আদালত? এটা কি বিচারালয়? না, দলীয়করণ হয়ে গেছে। এক দেশে দুই আইন চলতে পারে? আব্দুল্লাহর জন্য এক আইন, আব্দুর রহমানের জন্য আর এক আইন। এটা মগের মূল্য? এটা কোন দেশে বসবাস করতেছি? আইন তো সবার জন্য সমান হবে, কিন্তু দেখা যাচ্ছে দল করি, খুন করলেও আমি মাপ, আর দল না করলে হাজারো অন্যায় না করলেও আপনাকে ফাঁসির রশিদে ঝুলতে হবে। এটা দেশ হতে পারে না। এটা জুলুমের দেশ, অত্যাচারের দেশ, অবিচারের দেশ। এখন আমরা কি শুনি? আগে চাঁদা দিতাম 300 টাকা, এখন চাঁদা দেই 500 টাকা। এখন চাঁদার জন্য গাড়ি ভাঙচুর করে তছনছ করে ফেলা হচ্ছে। বেবি স্ট্যান্ডে গিয়ে সমস্ত বেবিগুলি ধ্বংস করে ফেলা হচ্ছে। আজকে বিএনপি অফিস ভাড়া দিছে। অফিস ভাড়া দেওয়ার পরে ভাড়া নেওয়ার জন্য গেছে, সেই মালিককেই মেরে ফেলছে। এই বাংলাদেশের ঘটনা। বগুড়াতে আপনি দেখেছেন, মেয়ে বিবাহ করার প্রস্তাব দিয়েছে, বাবা রাজি না হওয়ার কারণে মেয়ের সামনে বাবাকে হত্যা করেছে। আপনার ভোলায় দেখেছেন, স্বামীর কাছে চাঁদা চাইছে, স্বামী চাঁদা না দেওয়ার কারণে স্বামীকে বেঁধে রেখে স্বামী স্ত্রীকে ধর্ষণ করা হয়েছে। বাংলাদেশে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের কারণে সাংবাদিকদেরকে ইট দিয়ে মাথা থেপ্পিয়ে দেওয়া হয়েছে। এরকম কত ঘটনা বলবো। এখনো ক্ষমতায় যাই নাই, ভয় আছে। তাতেও যদি এই অবস্থা হয়, আল্লাহ না করে যখন ভয় ভীতি থাকবে না, তখন দেশটা কি হবে ওই আল্লাহই ভালো জানেন, আমি জানি না। প্রিয় বাবারা, আমার পর্দালায় মা বোনেরা, আপনারা বিভিন্ন দলকে পরীক্ষা করেছেন, বিভিন্ন মার্কাকে পরীক্ষা করেছেন, কিন্তু ইসলামকে এখনো পরীক্ষা করেননি। ইসলামকে এখনো পরীক্ষা। আমি অনুরোধ করব আগামী নির্বাচনে শুধু একটা বার ইসলামকে পরীক্ষা করুন। ওরা বারবার পরীক্ষা দিয়েছে, বারবার ফেল করেছে। বারবার পরীক্ষা দিয়েছে, বারবার ফেল করছে। বারবার, একবার দুইবার না। যারা বারবার ফেল করেছে তাদেরকে আর কি পরীক্ষা নেবেন? আর দরকারটা কি পরীক্ষা নেওয়া? ওরা পরীক্ষা দিতে আসে কেন? কিন্তু ইসলাম এখনো ক্ষমতায় যায়? এখনো যায়নি। একটা বার পরীক্ষা করার জন্য সবাই রাজি আছেন ভাই? একটা বার। আমি অনুরোধ করব, 2 হাত জোর করে অনুরোধ করব, ইসলামকে একটা বার পরীক্ষা করুন। ইসলাম দুনিয়াতে ফেল করার জন্য আসে না, পাস করার জন্য আসছে। ইসলাম দুনিয়াতে ফেল করার জন্য আসে না, পাস করার জন্য ইসলাম দুনিয়াতে আসছে। ওরা শুভঙ্করের ফাঁকি দেয়। ওরা বলে রাস্তাঘাট উন্নয়ন। একজন এমপির দায়িত্ব শুধু রাস্তাঘাট উন্নয়ন নয়, একজন এমপির দায়িত্ব আগামী দেশ কোন আইনে চলবে সে আইন প্রণয়ন করা তার দায়িত্ব। এটা কি গণতন্ত্রের ভিত্তিতে চলবে, না সেকুলারের ভিত্তিতে চলবে, না কমিউনিজমের ভিত্তিতে চলবে, না ইসলামী আইনে চলবে? এই আইন প্রণয়ন করা একজন এমপি সদস্য কাজ। এটা এমপির কাজ, সংসদ সদস্যের কাজ। কাজে আমাদের শুধু রাস্তাঘাটের বলে, অত রাস্তাঘাটের খপ্পরে আমাদের ঈমানকে ধ্বংস করে ফেলছে, এটা আমাদের অনেকেরই জানা নেই। কিয়ামতের ময়দানে অনেক মুসল্লি দেখবে লক্ষ লক্ষ ব্যারেল মদের গুনাহ। আল্লাহ, আমি কোনোদিন মদ পান করিনি, এত মদের গুনাহ আসছে কোথার থেকে? আল্লাহ বলবেন, যাদেরকে ভোট দিয়ে মদের আইন পাশ করছে সমস্ত গুনাহ তাদের আমলনামায় লিখে দিচ্ছে। লক্ষ লক্ষ জেনার গুনাহ। বলবে, আল্লাহ, আমি কোনোদিন অপকর্ম করি নাই। বলবে, যাদেরকে ভোট দিয়ে জেনার আইন পাশ করছো সব গুনাহ তাদের আমলনামায় লিখে দিচ্ছে। আপনি কি ভেবেছেন
আগামী বাংলাদেশ কোন আইনে চলবে, কোন নীতিতে চলবে, সেই প্রণয়ন যারা করে তারা হলো সংসদ সদস্য। আপনাদের শুধু রাস্তাঘাটের বলে, শুধু রাস্তাঘাট একজন এমপির দায়িত্ব না। একজন এমপির দায়িত্ব আগামী রাষ্ট্র কোন আইনে, কোন আদর্শে, কোন নীতিতে চলবে। মদের আইন পাশ হবে কি হবে না, জেনার আইন পাশ হবে কি হবে না, এই মসজিদ মাদ্রাসা থাকবে কি থাকবে না, ইসলামের অস্তিত্ব থাকবে কি থাকবে না, অদূর ভবিষ্যতে দেশের অবস্থা কি হবে, এই দেশের অস্তিত্ব থাকবে কি থাকবে না, এই সব কিছু প্রণয়ন যেখানে করে সেই জায়গার নাম সংসদ। সেই সংসদে যারা যায় তারা তারা সংসদ সদস্য, আর তাদেরকে যারা মনোনয়ন করেন সেই লোকগুলি আপনারা। এই লোক আপনারা, আপনাদের ভোটের কারণে এদেশ ভালোও চলতে পারে, খারাপও চলতে পারে, চুরি হতেও পারে, নাও হতে পারে। কাজে আসুন না আমরা একটা বার ইসলামকে পরীক্ষা করি। ওদের সব জায়গায় ধোঁকাবাজি। যারা নৌকায় নির্বাচন করে নিজেরা নৌকা চালাতে পারে না, যারা ধানের শীষে নির্বাচন করে নিজেরা ধান কাটতে পারে না, যারা নাঙ্গলে নির্বাচন করে নিজেরা নাঙ্গল বইতে পারে না, যারা কুঠার নিয়ে নির্বাচন করে নিজেরা কাঠ ফাটতে পারে না, যারা গরুর চাকায় নির্বাচন করে নিজেরা গরুর গাড়ি চালাতে পারে না। সব মার্কাগুলি গরিবদের, নৌকা গরিবদের প্রতীক, ধানের শীষ গরিবদের প্রতীক, নাঙ্গল গরিবদের প্রতীক, কিন্তু যারা নির্বাচন করে একজনও গরিব না। বুঝাতে পারিনি? সব ধোকা দেয়। কিন্তু হাত পাখা এমন একটা প্রতীক, যে নির্বাচন করে সেও চালাতে পারে, যারা সমর্থন করে তারাও চালাতে পারে। হাত পাখা চালাতে পারে পুরুষরা, হাত পাখা চালাতে পারে মহিলারা। হাত পাখা প্রয়োজন ছোটদের, হাত পাখা প্রয়োজন বড়দের। হাত পাখা শান্তি দেয় মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাইকে। হাত পাখা সবাই প্রতীক। ঘুমের সময় কাউর মার্কা বুকের উপরে থাকে না, কথা কয় না। ঘুমের সময় কাউ মার্কা বুকের উপর থাকে না। ঘুমের সময় বুকের উপর, কলিজার উপর একটা মার্কা থাকে, তার নাম হাত পাখা। আমি বিশ্বাস করি কারেন্ট ফেল করে, হাত পাখা ফেল করে না। যদি ইনশাআল্লাহ হাত পাখাকে বিজয় করি, আমরা সবাই বিজয় পাবো। হাত পাখাকে বিজয় করি, এদেশের সমস্ত মানবতা বিজয় পাবে। হাত পাখা যদি বিজয় করি, ইসলাম বিজয় হবে। হাত পাখা যদি বিজয় করি, আল্লাহ আল্লাহ রাসূলের আইন এদেশে বাস্তবায়ন হবে। কাজী শুধু ভোট চাইব না। আমাদের মুফতি মিজান সাহেব আপনারা জানেন অনেক জ্ঞানী, অনেক জ্ঞানী। আল্লাহ পাক অনেক মেধা দান করছে। ওর মেধার তারই প্রশংসা আমরা নিজেরা সব জায়গায় করি। আল্লাহ পাক অনেক জেহেন দান করছে, মেধা দান করছে, জ্ঞান দান করছে মুফতি মিজান সাহেবকে। উনি মুফতি, উনি মুহাদ্দিস, উনি আদিব, উনি একজন সাহিত্যিক, উনি একজন ব্যবসায়ী, উনি সমাজসেবক। আমি বিশ্বাস করি যদি মুফতি মিজান সাহেব আপনাদের এলাকার থেকে নির্বাচিত হয়, আপনি নির্বাচিত করেন, আশা করি ইনশাআল্লাহ যে ইসলামী আইন প্রণয়ন করার সহযোগিতা, সাহায্যে আপনারা সামনে অগ্রসর হবেন। ঠিক আপনাদের দেশে উন্নয়নের জন্য ইনশাআল্লাহ তাকে কাছে পাবে, কোনো সন্দেহ নেই। এবং বিশ্বাস করি বিগত বৎসরগুলিতে যে উন্নয়ন না হয়েছে তার চেয়ে কম হবে না, অনেক বেশি করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। কেন মুফতি মিজান চুরি করবে না, আত্মসাৎ করবে না, জুলুম করবে না, অত্যাচার করবে না। আমাকে অনেকে প্রশ্ন করে, হুজুর আওয়ামী লীগ যদি আগামীতে নির্বাচন অংশগ্রহণ না করে তাহলে আওয়ামী লীগের ভোটগুলি কে পাবে? আমি বললাম সহজ কথা, যাদের মাধ্যমে তাদের জান এবং মালের নিরাপত্তা পাবে তাদেরকেই তারা ভোট দেবে। যাদের মধ্যে হাতের মধ্যে রক্তের, খুনের রক্ত, যাদের হাতের মধ্যে জুলুমের স্পর্শ, যেই দলের মধ্যে চাঁদাবাজ থাকে, গুন্ডা মাস্তান থাকে, তাদেরকে নিরীহ মানুষগুলি কোনো অবস্থাতেই ভোট দিতে পারে না। এদের হিন্দুরা কাদেরকে ভোট দিবে? যাদের মাধ্যমে তাদের জান মালে নিরাপত্তা পাবে। আপনাদের ধারণা কি মুফতি মিজান কি কোন হিন্দু বা বৌদ্ধ বা খ্রিস্টানদের জানমালের ক্ষয়ক্ষতি করবে, ধ্বংস করবে? না, এটা হয় না, এটা হতে পারে না।
কাজে আমি হিন্দু বন্ধুদেরকে বলবো, হিন্দু ভাইদেরকে বলবো, জীবনবার ভুল করেছেন, একটাবার ইসলামকে পরীক্ষা করুন। এইবার ইসলামকে পরীক্ষা করেন, ইনশাআল্লাহ বিগত দিনে যদি ভালো না থাকেন তাহলে আর কোনোদিন ভোট চাবো না, ভোট চাইতে আসবো না, ভোট দেওয়ার দরকার নেই। এবার ইনশাআল্লাহ হাত পাখাকে বিজয় করার জন্য সবাই রাজি আছেন? আমার যুবক আমি বিশ্বাস করি আজকের থেকে যদি ইনশাআল্লাহ আজকের থেকে যদি আপনারা সবাই নামেন, দেখেন ইসলাহের জন্য মানুষ 1 চিল্লা দেয়, 3 চিল্লা দেয়, 1 বছরের চিল্লা দেয়, জীবন চিল্লা দেয় মানুষ নিজের সংশোধনের জন্য। তা আমরা নিজের সংশোধন এবং সমাজের সংশোধন এবং দেশের সংশোধনের জন্য মাত্র 90টা দিন, মাত্র 90টা দিন এই আল্লাহর রাস্তা দেশের উন্নয়নের জন্য, ইসলামের উন্নয়নের জন্য ব্যয় করার জন্য রাজি আছেন ইনশাআল্লাহ? 24 ঘন্টা সময়, 12 ঘন্টা, 8 ঘন্টা, মিনিমাম 4টা ঘন্টা সময় ইনশাআল্লাহ আমরা ব্যয় করবো। রাজি আছেন ইনশাআল্লাহ? আমার সন্তানের জুতা কিনে দেই, দামি শাল কিনে দেই, দামি কাপড় কিনে দিই স্ত্রীকে, অথচ আমরা আল্লাহর কুতুব চরমনে আল্লাহর কুতুবকে ভালোবাসি। আমরা হাত পাখাকে মহাব্বত করি। এই হাত পাখার ভালোবাসায়, মহাব্বতে, আল্লাহর কুতুবের মহাব্বতে, ভালোবাসা আমি কি নিজে একটা ফেস্টুন, 2টা ব্যানার, 100 ব্যানার, 100 ফেস্টুন কি করতে পারি না? এতটুকু কেন পারবো না? এতটুকু কেন হবে না? আজকে আমার নিজের অর্থে আমি ফেস্টুনই দেব, ব্যানার করব, আমার নিজের গরজে আমি দাওয়াত দেব। আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে কবুল করে নেন। হাত পাখা জিন্দাবাদ। সব মার্কা দেখা শেষ, হাত পাখার বাংলাদেশ। সব মার্কা দেখা শেষ, হাত পাখার বাংলাদেশ। সব মার্কা দেখা শেষ, হাত পাখার। আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে কবুল করে নেন। শোনেন, দেরি হবে না, ইনশাআল্লাহ আমি বয়ান করব। এই জরিশের মোনাজাতের পরে, জনসভার পরে আপনার সবাই ওখানে চলে যাবেন, জিকির হবে। জিকিরের পর্বে ইনশাআল্লাহ আমি বয়ান শুরু করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সবাই এখন জিকিরে বসে যাই, জিকিরের পরে এসে বয়ান, পশ্চিম দিকে ফিরে এসে বসে যাই, এখন বয়ান শুরু হবে।